আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রহস্যের কোনো শেষ নেই। এমন বহু রহস্যময়ী জীব, রহস্যময়ী প্রাণী, রহস্যময়ী সভ্যতা আছে যাদের রহস্য আজও পর্যন্ত বৈজ্ঞানিকরা সমাধান করতে পারেনি। তো আজকের স্টোরিতে আমরা এমনই একটা রহস্যময়ী জীব সম্বন্ধে জানব যার নাম হলো ইয়েটি। এদের সম্বন্ধে তুমি যদি গুগলে বা ইউটিউবে সার্চ করো, তোমরা এমন প্রচুর ভিডিও পেয়ে যাবে। বৈজ্ঞানিকরা এটা 100% বিশ্বাস করে যে ইয়েটি আছে, বাট এদের অ্যাকচুয়াল ফুটেজ বা এদের অ্যাকচুয়াল কেমন দেখতে সেইটা আজ পর্যন্ত এরা জানতে পারেনি। শুধু খুব জোর হলে এরা ইয়েটির ফুটপ্রিন্টস পেয়েছে, যেগুলো একটা নর্মাল মানুষের পায়ের দৈর্ঘ্য থেকে 5 গুণ বড় হয়। তো আজকের যে স্টোরিটা আছে বা যে স্টোরিটা আমরা পেয়েছি, তাতে একটা পর্বত আরোহীদের দল একটা না, দুটো না, পুরো একটা ইয়েটির ফ্যামিলিকে দেখতে পায়। এবং এটা এদের কাছে একটা আবিষ্কার না, এটা একটা নাইটমেয়ার হয়ে ওঠে। তো ভাই, ঘটনাটা জানার আগে আমি একটা কথাই বলবো যে ভিডিওটা পুরো দেখো, কারণ এর প্রত্যেক লাইনে একটা করে রহস্য লুকিয়ে আছে। আর ভাই, চ্যানেলে যদি নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভাই, বেশি টাইম না ওয়েস্ট করে ঘটনা কি চলো জানা যাক। আমার নাম নিতিন। ছোটোবেলা থেকে আমার অ্যাডভেঞ্চার, ট্রেকিং, নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করা, এগুলো আগাগোড়াই ভালো লাগতো। তাই আমিও আমার বন্ধুর কাছে নির্দিষ্ট বয়স ও হাতে নির্দিষ্ট সময় থাকাকালীন প্রতি বছর 2বার করে কোথাও না কোথাও অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়তাম। কখনো বা ঘন জঙ্গলে ক্যাম্পিং, বা কখনো বা একটা অজানা দুর্গম পাহাড়ে ট্রেকিং। এইসব ট্রিপ ধরুন আমরা আসল প্রকৃতির সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখেছি এবং অনুভব করেছি। বাট হিমালয়ের পর্বতমালায় আমাদের সাথে যা ঘটেছিল ও আমরা যা দেখেছিলাম, সেটার কথা আজও ভাবলে আমার একটা কথাই মাথায় আসে, যেটা হলো হয়তো সেদিন সেই লোকটার কথা শুনলে আজ হয়তো তুই আমাদের সাথেই থাকতিস। এইসব শুরু হয় যখন আমরা একটা গল্পের বইতে হিমালয়ান ইয়েটি সম্বন্ধে জানতে পারি, এবং হিমালয়ের কোনো এক অজানা প্রান্তে আজও এই রহস্যময়ী ইয়েটিরা বাস করে। এটা যখন আমরা জানতে পারি, আমি আর আমার বন্ধুরা নিজেদেরকে সামলাতে পারি না। আমরা সেই সময়ই ব্যাকপ্যাক করি এবং বেরিয়ে পড়ি এক অজানা রহস্যের খোঁজে। 12ই সেপ্টেম্বর আমরা আমাদের চরম উত্তেজিত মন নিয়ে নেপালের একটা ছোট্ট গ্রাম খুমজুংয়ে পৌঁছাই, যেটাকে আজ ইয়েটি ভিলেজও বলা হয়। আমরা যখন সেখানে পৌঁছাই, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ট্যুর গাইড সুদাংকে ফোন করি। তো সুদাংয়ের বাড়িটা এখান থেকে অনেকটাই দূরে, পাহাড়ি অঞ্চলে তার বাড়ি, যার দরুন তার এখানে আসতে একটু টাইম লাগতো। তাই এই টাইম চলাকালীন আমি ও আমার 2 বন্ধুরা ডিসাইড করি যে চল এই খুমজুং ভিলেজটাকে একটু ঘুরে ঘুরে দেখা যাক। এখন আমরা যখনই এই খুমজুং ভিলেজটাকে ঘুরতে ঘুরতে দেখছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে একটা মঙ্ক আমাদের সামনে চলে আসে এবং আমাদের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায় এবং তারপর বলে যে তোদের যদি প্রাণের ভয় থাকে, তোরা তাকে খুঁজতে যাস না। এটা বলেই তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ান না। আমরা সেই বৃদ্ধ লোকটা বা মংটার কথা তখন বেশি খেয়াল করি না বা গুরুত্ব দিই না, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে সেই ভয়ানক ঘটনাটা ঘটে। তার পরের দিনই আমি, আমার 2 বন্ধু আর আমাদের গাইড সুদাং মিলে সকাল 9টার সময় বেরিয়ে পড়ি
আমাদের সেই অজানা অ্যাডভেঞ্চারে। যেহেতু পাহাড়ি অঞ্চলে সূর্য তাড়াতাড়ি ডুবে যায়, তাই আমরা সকাল সকালই আমাদের জার্নিটা শুরু করেছিলাম, যাতে সূর্যের আলো থাকতে আমরা অনেকটা দূরে বা বেশি দূরে একটু এগিয়ে যেতে পারি। এখন আমরা যত যত পাহাড়ের উপরের দিকে উঠছিলাম, হাওয়া ততই পাতলা আর পরিদৃশ্য এক কাল্পনিক জগতের মতো পরিণত হয়ে যায়। এবং এই দৃশ্য যদি তুমি জীবনে কোনোদিন এক্সপিরিয়েন্স করো, তাহলে আমি পুরো শিওর আমার মতো তোমারও চোখে জল এসে যাবে। বরফে ঢাকা পর্বতমালা যেন সেই বাদল ভেদ করে অনন্ত আকাশে স্পর্শ করছে, আর পায়ের তলায় খাদ যেন সময়ের থেকেও পুরাতন কিছু রহস্যকে লুকিয়ে রেখেছিল। এমন সব পরিদৃশ্য দেখতে দেখতে কখন যে দুপুর 2টো বেজে যায় আমাদের খেয়াল থাকে না। আমরা আমাদের গাইডের পিছন পিছন আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, কি তখনই আমরা দেখতে পাই আমাদের ঠিক রাস্তার সামনে একটা হরিণের অর্ধমৃত দেহ রাস্তায় পড়ে আছে। যেন কোনো এক হিংস্র প্রাণী সেই হরিণটাকে নৃশংসভাবে হত্যা করে তার হাফ খেয়ে হাফ সেখানেই ফেলে দিয়েছে। আমি ও আমার 2 বন্ধু এটা দেখে একটু অ্যালার্ট হয়ে যাই এবং আশেপাশে একটু ঘুরে দেখি যে কোনো শিকারী প্রাণী বা হিংস্র প্রাণী নেই তো। এখন এটা দেখতে দেখতে যখনই আমাদের চোখ আমাদের গাইডের দিকে পড়ে, আমরা দেখি আমাদের গাইড সে এক দৃষ্টিতে সে হরিণটার দিকে তাকিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। এটা দেখে আমরা আমাদের গাইডের কাছে যাই এবং সান্ত্বনা দিয়ে বলি যে সুদং, তুমি চিন্তা করো না, আমাদের কাছে বন্দুক আছে, যদি কোনো হিংস্র প্রাণী বা পাহাড়ি বাঘ টাক চলে আসে আমরা তোমাকে প্রোটেক্ট করতে পারবো। এবার এই কথাটা শুনে সুদং আমাদের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আমাদের বলে যে সাব, আমি পাহাড়ি বাঘেদের দেখে ভয় পাই না, আমি তো সেই প্রাণীটাকে ভয় পাই যাকে পাহাড়ি বাঘেরাও ভয় পায়। তখন আমাদের 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলে ওঠে, কি বলছো সুদং, কোন প্রাণীর কথা বলছো যে পাহাড়ি বাঘেও তাকে ভয় পায়? তখন সুদং একটা গভীর ভয়ের গলা নিয়ে বলে, সাব, সেই প্রাণীটার নাম হলো ইয়েটি, এবং এই নামটা আমাদের গ্রামে উচ্চারণ করাও নিষিদ্ধ। সুদংয়ের এই কথা শুনে আমি সুদংকে বলি, সুদং, ওসব কিছুই হয় না, ওসব শুধু একটা মন ঘোরানো কাহিনী, শুধু বাচ্চাদের ভয় লাগানোর জন্যই ওইগুলো বলা হয়। আর আমাদের কাছে তো বন্দুক আছে, তুমি কিসের টেনশন করছো, আমরা তোমাকে প্রোটেক্ট করতে পারবো। এবং অনেকক্ষণ তর্কাতর্কি করার পর তখন সুদং বলে, ঠিক আছে সব বাদ দাও সব, আই থিঙ্ক আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, এখানে বেশিক্ষণ থাকা উচিত না। গাইড সুদাংয়ের কথা শুনে আমিও রাজি হয়ে যাই, কারণ যেহেতু তখন রাতও হয়ে যাচ্ছিল, সূর্যও আস্তে আস্তে নেমে যাচ্ছিল, তাই আমি তাদের বলি যে চলো এখান থেকে বেরিয়ে কোথাও একটা ভালো জায়গা খুঁজি যেখানে ক্যাম্পিংটা করা যায়। কয়েক ঘন্টা পরে সূর্য পাহাড়ের পাদদেশে মিলিয়ে যায়, এখন পুরো এলাকা পুরো নিস্তব্ধ হয়ে যায়। আমরা আমাদের ক্যাম্পটা সাধারণত জঙ্গল থেকে বা গাছপালা থেকে একটু দূরে করেছিলাম, যাতে কোনো প্রাণী টানি আসলে আমরা তাকে ভালো করে দেখতে পাই। তারপর সেই শূন্যতর রহস্যময়ী আকাশের নিচে বসে আমরা আমাদের রাতের খাবার সেরে রেস্ট নেওয়ার জন্যে যে যার ক্যাম্পে ঢুকে যাই। বেসিক্যালি আমরা 2টো ক্যাম্প করেছিলাম, একটাতে ছিলাম আমি ও আমাদের গাইড সুদং, ও অপরটাতে ছিল আমার 2 বন্ধু। চাঁদনি রাতের নিস্তব্ধ জায়গায় আমরা যখন ক্যাম্পে এসে শুয়েছিলাম, তখন জঙ্গল থেকে একটা অদ্ভুত আওয়াজে আমাদের সবার ঘুম ভেঙে যায়। সুদং এই মুহূর্তে অ্যালার্ট হয়ে যায় এবং আমাদের কাছ থেকে বন্দুকটা চেয়ে নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং আমাদের বলে যে সাব, আমি যতক্ষণ না তোমাদের বাইরে বেরোতে বলবো তোমরা এখান থেকে বাইরে বেরোবে না। এই বলে সে সেই আওয়াজের দিকে ফলো করে করে সামনের দিকে এগিয়ে যায়। এখন সুদং সেই জঙ্গলের দিকে বেরিয়ে যায়, আর এদিকে আমরা 3 জন সুদংয়ের অপেক্ষা করতে করতে
এখানে এই ক্যাম্পেই বসে থাকি। কিছুক্ষণ পর হঠাৎই সেই জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে একটা বন্দুকের আওয়াজ ও সুদামের চিৎকার ভেসে আসে। আমরা সঙ্গে সঙ্গে সেই চিৎকারটা শুনে সেই জঙ্গলের দিকে এগিয়ে যাই এবং তারপর যা দেখি সেই দৃশ্য আজও আমার গলা শুকিয়ে দেয়। আমরা যখন সেখানে যাই তখন আমরা দেখি সুদং একটা পাইন গাছের নিচে আধ মরা অবস্থায় পড়ে আছে। তার গায়ে অজস্র আঁচড়ানো দাগ, যেখান থেকে রক্ত এক জলের স্রোতের মতো বেরিয়ে আসছে। আমরা তাড়াতাড়ি করে গিয়ে সুদংয়ের কাছে যাই এবং জিজ্ঞাসা করি, সুদং তোমার কি হয়েছে? তুমি এরম হয়েছে কি করে? তোমার বলো বলো। তখন সুদং সামনের দিকে তাকায় এবং শুধু একটা কথাই মুখ দিয়ে বের করে, ইয়েটি ভাগো। এবং এইটা বলার পর একটা কান ফাটানো বীভৎস গম্ভীর চিৎকারে আমাদের শরীরের প্রত্যেকটা হাড় কেঁপে যায়। আমরা যখন সেই আওয়াজটাকে ফলো করি আমরা দেখি ঠিক আমাদের থেকে 30 থেকে 40 মিটার দূরে একটা বীভৎস দৈত্যাকার ফিগার, যার পুরো দেহ সাদা ধপধপ করছে, সে আমাদের দিকেই ধেয়ে আসছে। সুতরাং তখন তার পাশ দিয়ে সেই বন্দুকটা তুলে নিয়ে সেই ফিগারটার উপরে ফায়ার করে এবং আমাদের বলে, সাপ ভাগো ইয়াসে। গাইড সুদং এমন বলার সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আমাদের জীবন হাতে নিয়ে দৌড় মারি। বাট সেই প্রাণীটা এক ঝাঁপে আমাদের 3 বন্ধুর মধ্যে আমাদের সব থেকে ছোটো যে ছিল তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার পা ধরে একটা গাছের সাথে গিয়ে আছাড় মেরে ফেলে দেয়। আমি ও আমার আর এক বন্ধু আমার 3য় বন্ধুর চিৎকারের আওয়াজ তো শুনতে পারছিলাম, বাট আমাদের কাছে এখন আমাদের প্রাণটাই সব থেকে বড় হয়েছিল। তাই আমরা কিছু না দেখে সোজা জঙ্গলের ডালপালা ভেদ করে যত দূর যেতে পারি আমরা তত দূর দৌড়ে গেছি। এখন প্রায় 20 থেকে 30 মিনিট দৌড়ানোর পর আমাদের দম ফুলে ওঠে এবং আমরা সামনে গিয়ে পৌঁছাই পর্বতের পাদদেশে একটা গুহার সামনে, যেটা দেখার পর আমরা সঙ্গে সঙ্গে সেই গুহার ভিতরে ঢুকে যাই, এটা ভেবে যে হয়তো এইবার আমরা বেঁচে যাব। বাট আমার এটা খেয়ালই ছিল না যে এই গুহাটা আর কারণ না, এটা সেই ইয়েটিরই। গুহাতে ঢুকতেই আমাদের নাকে প্রচুর দুর্গন্ধ ভেসে আসে, যেন কিছু মরে সেখানে পৌঁছে গেছে। আমরা যখন একটু সামনে যাই আমরা যা দেখি আমরা টোটালি সেন্সলেস হয়ে পড়ি। আমি দেখি সেখানে অনেক জন্তু জানোয়ার প্রাণীদের কঙ্কাল, মরা দেহ, এমনকি মানুষের শুকনো কঙ্কালও সেখানে পড়ে আছে। এবং আমাদের এটা দেখে বুঝতে বেশি দেরি হয়নি যে এটা একটা ইয়েটির গুহ। এটা দেখার সঙ্গে সঙ্গে আমার যে 2য় বন্ধু ছিল সেই ইয়েটি চিৎকার করতে করতে গুহা থেকে বেরিয়ে যায় এবং সেই জঙ্গলের দিকে দৌড় মারে। এখন এই দুর্গম নিস্তব্ধময় জায়গায় শুধু থেকে যাই আমি। এই সময় আমি কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ আমার মাথা একটুও কাজ করছিল না। এমন সময়ই আমি শুনতে পাই সেই জঙ্গলের ভিতর থেকে আমার আর এক বন্ধুর চিৎকারের আওয়াজ এবং আমার বুঝতে বেশি দেরি হয়নি যে এও ইয়েটিরই শিকার হয়েছে। আমি এর সাথে সাথে একটা না দুটো ইয়েটির বীভৎস চিৎকারের আওয়াজ শুনতে পাই, যেটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে সেই গুহার একটা ফাটলের ভিতরে যাউক করে আড়ুমাড়ু করে সেখানে লুকিয়ে পড়ি। এবং কিছুক্ষণ পরে আমি যখন সেই ফাটলের ফাঁক দিয়ে লক্ষ্য করি তখন দেখি যে সেখানে সেই গুহার ভিতরে একটা না দুটো না 3-3টে ইয়েটি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে একটা বাচ্চাও ছিল এবং তার হাতে একটা মানুষের শুধু মুন্ডুটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেখান থেকে রক্ত স্রোতের মতো বেরিয়ে যাচ্ছিল।
আমি যখন সেই মুন্ডুটাকে ভালো করে লক্ষ্য করি তখন আমি দেখি যে এটা আর কারুর না, এটা আমাদের গাইড সুডাঙের মুন্ডু। এটা দেখার পর আমি তো চিৎকার করতে চাইছিলাম, বাট আমার শরীর আর মুখ চিৎকার করতে দিচ্ছিল না। প্রায় 2 থেকে 3 ঘন্টা ঠিক এমনভাবেই বসে থাকার পর আমি দেখতে পাই যে এই 3 ইয়েটি ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে আবার জঙ্গলের ভিতরে অদৃশ্য হয়ে যায়। আমি এই ফাঁকে সুযোগ বুঝে যেদিকে ইয়েটিরা গেছে তার ঠিক উল্টো দিকে পাহাড়ের তলদেশের দিকে নিচের দিকে নেমে যেতে চালু করি, এবং নামতে নামতেই বরফের পাতলা স্তরে আমার পা ফসকে আমার মাথা একটা পাথরের সাথে লেগে মাথা ফেটে যায় এবং আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। পরে আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি যে আমি সেই গ্রামের, যে গ্রামে এসেছিলাম সেই গ্রামের একটা হসপিটালে পড়ে আছি, আর ঠিক আমার পাশে বসে আছে সেই মঙ্কটা, যে কিনা আমাকে বলেছিল না যে তোরা যদি প্রাণের ভয় পাস তাহলে তাকে খুঁজতে যাস না। সো আই হোপ গাইস তোমাদের এই স্টোরিটাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা লাইক বা একটা শেয়ার তোমরা করেই দিতে পারো। আর যদি তোমাদের এই ধরনের স্টোরি আরও ভালো লাগে তো তোমরা নিচে আমাকে কমেন্ট করে বলতে পারো, যাতে আমি এর পার্ট 1 পার্ট 2 এগুলো নিয়ে আসতে পারি। সো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।